বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশানে আজকে আমরা বিগত বছরগুলিতে আসা জিওমেট্রির অঙ্ক দেখে নেব। একই টাইপের প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলোর উত্তর এখানে করে দেওয়া হয়েছে। আজ প্রথম পর্ব। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ই বুক কিছুদিন আগে পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। আর যারা চাকরি পরীক্ষার অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ ইংলিশে প্রিপারেশান নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। এই প্রশ্নের পিডিএফ এর পরবর্তী সেশনগুলো কমপ্লিট হওয়ার পরে তোমরা www.bengali-man-for-you.com এই ওয়েবসাইটে পেয়ে যাবে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলা হয়েছে, একটি বৃত্তের ভিতরে 10.8 সেন্টিমিটার লম্বা একটি জ্যা অঙ্কন করা হলো, কেন্দ্র থেকে যার দূরত্ব 7.2 সেমি। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, অঙ্কটা করার আগে এর যে বেসিকটা লাগে সেটাকে একটু বলে দিই। এই একটা বৃত্ত, এই কেন্দ্র, একটা জ্যা আছে। কেন্দ্র থেকে যদি জ্যায়ের উপর লম্ব টানা হয় তবে এই জ্যাটা সমান দুভাগে ভাগ হবে। আবার উল্টো দিক থেকে কেন্দ্র থেকে যদি এই জ্যায়ের মধ্যবিন্দু পর্যন্ত যোগ করা হয় তাহলে কি হবে, এটা এর উপরে লম্ব হবে। তাহলে যদি আমি কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব অঙ্কন করি, এই দুটো সমান অংশে জ্যাটা বিভক্ত হবে। এই কনসেপ্টে এই অঙ্কটা আছে। একটা বৃত্ত আছে যার কেন্দ্র এইটা, এবং বৃত্তের ভিতরে 10.8 সেন্টিমিটার লম্বা একটা জ্যা মনে করো এবি। আমি মনে করছি এইটা জ্যা এবং এর দৈর্ঘ্য 10.8 সেন্টিমিটার। কেন্দ্র থেকে যার দূরত্ব 7.2 সেন্টিমিটার। দেখো, কেন্দ্র থেকে দূরত্ব বলতে বোঝায় লম্ব দূরত্ব। কেন্দ্র থেকে এই দূরত্বটা 7.2 সেন্টিমিটার। বলেছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। তোমরা জানো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দৈর্ঘ্যকে বলা হয় ব্যাসার্ধ। এটার যদি ব্যাসার্ধ হয়, অর্থাৎ ওয়ে যদি ব্যাসার্ধ হয়, যাকে আমি আর নাম দিচ্ছি, তাহলে ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, অর্থাৎ আমাকে বার করতে হবে 2r এর ভ্যালু কত। বুঝে গেছে? ওয়ে এটা সমান আর ধরলাম। এবার দেখো, আমি কিছুক্ষণ আগে বললাম এই যে লম্বটা টানা হয়, লম্বটা জ্যাকে সমান দুভাগে ভাগ করে। জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে এবি, যার মান 10.8। একে সমান দুভাগে যদি ভাগ করি তাহলে এই পার্টটা হবে 5.4। 10.8কে দুভাগে ভাগ করছো, এটাও হবে 5.4। তাহলে এইটা 5.4, এটা ভূমি, এটা লম্ব 7.2। তাহলে এই অতিভুজটা বার করতে হবে, লম্ব ভূমি অতিভুজ। দেখো, এইটা বার করার জন্য লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার সবসময় অ্যাপ্লাই করতে যাবে না। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ট্রিপলেট যেটা তৈরি হয় তারা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, এই সূত্র মেনে চলে, যেটা পিথাগোরাসের উপপাদ্য বলি। এখানে দেখো, লম্ব দেওয়া আছে 7.2, ভূমি দেওয়া আছে 5.4, অতিভুজ চাইছে যেটা নাকি রেডিয়াস, এটা আমি বার করতে চাইছি। আমি যদি দশমিকটা কিছুক্ষণের জন্য তুলে দিই তাহলে দেখছি 72 আছে, 54 আছে। এর রেশিওটা কি হবে? 18 দিয়ে কাটলে 4 18 72, 3 18 54। আমরা জানি 3 4 5 এটা একটা ট্রিপলেট তৈরি করে। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার হয়। এখানে 3 দেখতে পাচ্ছি, 4 দেখতে পাচ্ছি, তাহলে এখানে 5 আসা উচিত। কেন? 3 4 5 ট্রিপলেট তৈরি করবে। কিন্তু এখানে 4 আর 3 কখন এসেছিল? যখন 18 দিয়ে গুণ করেছিলাম। 18 4 72, 18 3 54। তাহলে 18কে 5 দিয়ে গুণ করলে 90 হবে। কিন্তু এগুলোর একটার পরে দশমিক ছিল অরিজিনালি, তাই একেও একটার পরে আমি দশমিক দিয়ে বলবো এই 5-এর ভ্যালু, 5 মানে কি অতিভুজ, তার ভ্যালু হচ্ছে 9। অতিভুজ মানে কি ওয়ে, যেটাকে আমি রেডিয়াস বলেছি, অর্থাৎ রেডিয়াস বা ব্যাসার্ধ 9 পেলাম। তাহলে ব্যাস কত হবে? 2 গুণিতক ব্যাসার্ধ অর্থাৎ 9 সমান 18 সেন্টিমিটার, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে বলেছে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে বিপরীত বাহুর উপর 6 সেমি দৈর্ঘ্যের একটি লম্ব এডি টানা হলো। এ কোণের মান 90 ডিগ্রির থেকে ছোট। যদি বিসি সমান 18 সেমি এবং এসি সমান 10 সেমি হয় তাহলে এবির মান কত? দেখা যাক কি বলেছে। এই একটা ট্রায়াঙ্গেল এবিসি বলা আছে। এ
বিসি, এই কোণের মান 90 ডিগ্রির থেকে ছোট এবং এডি একটা লম্ব টানা হয়েছে বিপরীত বাহুর ওপর, অর্থাৎ বিসির ওপর এডি লম্ব, অর্থাৎ এটা 90 ডিগ্রি। কি কি মান দেওয়া আছে? বিসির ভ্যালু দেওয়া আছে 18, এই টোটালটা 18। এসি এই টোটালটা দেওয়া আছে 10। বলেছে এবির মান কত। দেখো খুবই সোজা। আমি কি বলি, ট্রিপলেট কিন্তু যারা চাকরি পরীক্ষা দিতে চাইছো, ট্রিপলেটকে বেশ কিছু ট্রিপলেট আছে, 5 থেকে 6টা, এগুলোকে কিন্তু মনে রাখতে হয়। তবুও বেসিক ট্রিপলেট আমরা জানি 3 4 5, অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার হয়। একে যদি আমি 2 দিয়ে গুণ করি সবগুলোকে, অর্থাৎ 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এটাও একটা ট্রিপলেট তৈরি হবে। একে যদি আমি 3 দিয়ে গুণ করি, যে সংখ্যাগুলো পাওয়া যাবে তারাও ট্রিপলেট তৈরি হবে, অর্থাৎ সেই 3টে সংখ্যা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, পিথাগোরাসের এই উপপাদ্য মেনে চলবে। এবার দেখো, যখন আমি দেখছি এইখান থেকে এইটা লম্ব টানা হয়েছে, তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ এডিসি আর একটা সমকোণী ত্রিভুজ এডিবি। সমকোণী ত্রিভুজ মানেই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য মেনে চলবে। আমি যখন এইখানে 10 দেখতে পাচ্ছি, সঙ্গে সঙ্গে আমার মনে পড়বে যে 6 আর 10 একটা ট্রিপলেট দেখেছি, যেখানে 10টা কিন্তু অতিভুজ। কেন? এই 3টে সংখ্যার মধ্যে যেটা বড় হয় সেটা অতিভুজ। আমি যখন এই আঁকাটা দেখছি, এখানে দেখছি অতিভুজের ভ্যালু 10 আছে। আবার দেখো, এ থেকে বিপরীত বাহুর উপর 6 সেন্টিমিটার লম্ব টানা হয়েছে, অর্থাৎ এডির ভ্যালু 6 দেওয়া আছে। তাহলে আমি 6 দেখতে পাচ্ছি, 10 দেখতে পাচ্ছি। এই ত্রিভুজের মধ্যে 6 দেখতে পাচ্ছি, 10 দেখতে পাচ্ছি, তাহলে এটা অবশ্যই 8 হতে হবে, অর্থাৎ ডিসির ভ্যালু হলো 8। বোঝা গেছে? এই টোটালটা 18, বিসি 18, তার মধ্যে এইটুকুনি যদি 8 হয়, তাহলে এই ব্যালেন্সটা কত হবে? 18 থেকে 8 বাদ দিলে এটা হবে 10। এবার এইটা 6, এইটা 10, এইটা কত? বলো না যে এইটা তাহলে 8 হবে, কেন? 6 8 10 ট্রিপলেট বলেছি। আমি বলেছি এই 3টের মধ্যে সবথেকে বড়টা হবে অতিভুজ, বাকি দুটোর মধ্যে একটা লম্ব একটা ভূমি। বোঝা গেছে? এখানে 6 হচ্ছে এটা, এইটা 10, এইটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রির উল্টো দিকেরটাকে অতিভুজ বলে। তাহলে আলটিমেটলি অতিভুজের ভ্যালুটা বড় হবে। বুঝতে পারছো? অতিভুজের ভ্যালুটা বড় হবে। তাহলে আমি দেখব যে অতিভুজ কতটা হতে পারে। দেখো, এক্ষেত্রে লম্ব ভূমি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার আমি দেখি, তাহলে অতিভুজ অর্থাৎ এবির ভ্যালু কী হবে? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা করলে 36 প্লাস 10 10 100, অর্থাৎ 136 আসছে। তাহলে এবির ভ্যালু হবে √136। আমি দেখছি 136-এর রুট করা যায় না, তার কারণ 11 স্কোয়ার হচ্ছে 121, 12 স্কোয়ার 144। এই সংখ্যাটা 121 আর 144-এর মধ্যে কোথাও আছে, তাই উত্তর 11 আর 12-র মধ্যে কিছু একটা ফিগার হবে। 1 2 আর 3 অপশানের মধ্যে কোনোটা 11 থেকে 12 অপশানের মধ্যে নেই, এখানে লাস্ট 11 পর্যন্ত আছে, তাই এই 3টে উত্তরই হবে না, উত্তর হবে নান অফ দিস। এটাকে ক্যালকুলেশন করাটা কোনো ফ্যাক্টর না। 136 মানে হচ্ছে √4 × 34, 34কে 4 দিয়ে গুণ করে 136 হবে, 4-এর রুট 2 হলে 2√34, এটা হবে তোমাদের উত্তর। 3-এর প্রশ্নে বলেছে ত্রিভুজ এবিসিতে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। যদি এবি সমান 12, বিসি সমান 9, এসি সমান 10 হয়, তাহলে ডিই এর মান কত? এবিসি একটা ত্রিভুজ আঁকা যাক, যে কোনো একটা ত্রিভুজ। এবি আর এসি বাহুর মধ্যবিন্দু ডি আর ই, এগুলো মধ্যবিন্দু। ডি যোগ করে দাও, কেন ডির মানই চেয়েছে। দেওয়া আছে এবির ভ্যালু, দেওয়া আছে বিসির ভ্যালু। বিসির ভ্যালু কত দেওয়া আছে? 9 দেওয়া আছে, এবং এসির ভ্যালু দেওয়া আছে। চেয়েছে ডির মান কত। দেখো, ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা, এই বাহুটার মধ্যবিন্দু এইটা এবং এই বাহুটার মধ্যবিন্দু এইটা, এই মধ্যবিন্দুগুলোর সংযোজক রেখা অর্থাৎ ডি এর মান হবে তৃতীয় বাহু অর্থাৎ বিসি যেটা আছে তার সমান্তরাল ও অর্ধেক। তাহলে যেহেতু এবি বাহুর এবং এসি বাহুর মধ্যবিন্দু ডি আর ই, ডিই এর মান হবে তৃতীয় বাহু অর্থাৎ বিসি এর অর্ধেক। বিসি এর মান যদি 9 হয়, তাহলে ডিই এর মান হবে 9-এর অর্ধেক অর্থাৎ 4.5, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন,
চারের প্রশ্নে বলেছে একটি ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি কত। দেখো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হয় n-2 ইন্টু 180 ডিগ্রি। যদি এটা ভুলে যাও, আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। দেখো ত্রিভুজ মানে তিনটে ভুজ, তাহলে 3 থেকে 2 বাদ গেলে 1 হয়, 1 ইন্টু 180 ডিগ্রি। এই সূত্রটা একটু মনে রাখার জন্য আমি তোমাকে বললাম যে মিনিমাম আমাদের যে বহুভুজ শুরু হয় সেটা ত্রিভুজ থেকে হয়। ত্রিভুজের তিনটে বাহু, এনের ভ্যালু যদি 3 বসাও, 3 থেকে 2 বাদ গেলে 1, 1 ইন্টু 180 সমান 180 ডিগ্রি ত্রিভুজের তিনটে বা কোণের যোগফল। এখানে ষড়ভুজ বলেছে, তাহলে ষড়ভুজ মানে হচ্ছে এনের ভ্যালু 6। যদি এনের ভ্যালু 6 বসাও তাহলে ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি হবে 6 থেকে 2 বাদ গেলে 4, 4কে 180 দিয়ে গুণ করলে 720 ডিগ্রি, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন 5-এর প্রশ্নে বলেছে যদি AD/CB সমান 2:3, OA/OC সমান 4:7 এবং AOD সিমিলার BOC হয়, তাহলে OD/OB কত হবে। দেখো সিমিলার ট্রায়াঙ্গেল AOD এবং BOC সিমিলার অর্থাৎ সদৃশ ত্রিভুজ। সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলোর করসপন্ডিং বাহুগুলোর রেশিও ইকুয়াল হবে, করসপন্ডিং বাহুগুলোর রেশিও ইকুয়াল হবে এবং করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে। মানে কি, মনে করো এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ একই টাইপের যে শেপ হবে তার মানে নেই, এটা আরও বড় হতে পারত। বোঝা গেছে? করসপন্ডিং বাহু বলতে এই ত্রিভুজটার ভূমি যদি আমি এটাকে ভাবি, এই ভূমি বাই এই ত্রিভুজের ভূমি হবে, এটাকে করসপন্ডিং বাহু বলা হবে। এই বাহুটার করসপন্ডিং বাহু হবে এইটা। ত্রিভুজ যদি এরকম উল্টো থাকে এই বাহুগুলোকে করসপন্ডিং বাহু বলা হবে, এইটার এইটা না। এই বাহুটার করসপন্ডিং বাহু হবে এই বাহুটা। বোঝা গেছে? তাহলে করসপন্ডিং বাহুগুলোর রেশিও কিন্তু ইকুয়াল হবে। তাহলে যেহেতু AOD এবং BOC সিমিলার ট্রায়াঙ্গেল, তাহলে আমি বলতে পারি আমি যদি এই ট্রায়াঙ্গেলটা থেকে শুরু করি, প্রথমে এই ট্রায়াঙ্গেলটার এইটা আমার ভূমি মনে হচ্ছে, তাহলে এইটা AD বাই এই ট্রায়াঙ্গেলের ভূমি কোণটা হবে BC। এটা হচ্ছে করসপন্ডিং বাহুর রেশিও। সমান কি হবে জানো, এই ত্রিভুজের এই বাহুটা অর্থাৎ AO বাই এই ত্রিভুজের এর করসপন্ডিং বাহু হচ্ছে BO, এটা নিচে আসবে। আমি যেহেতু এই ট্রায়াঙ্গেল থেকে শুরু করেছি, আবার দেখব এই ট্রায়াঙ্গেলের করসপন্ডিং বাহু হচ্ছে OD আর এই ট্রায়াঙ্গেলের করসপন্ডিং বাহু হচ্ছে OC। এই যে রেশিওগুলো আছে এই রেশিওগুলো সবসময় ইকুয়াল হবে যদি ট্রায়াঙ্গেল দুটো সিমিলার হয়। বোঝা গেছে? এবারে দেখো এক্ষেত্রে আমরা কোন মানটা জানি। আমরা জানি AD/CB, OA/OC এবং OD এবং OBর মান চেয়েছে। এখানে দেখো AD/BC যেটা এইখানে রেশিও দেওয়া আছে, AD/BC বা CB লিখেছে, তার মান দেওয়া আছে 2:3। অর্থাৎ আমি এইটা যেহেতু সবগুলো ইকুয়াল, আমি এইটার বদলে এইখানে 2/3 বসিয়ে দিচ্ছি। আমি এইটার যে রেশিওটা যে মান ছিল সেই রেশিওটার মানটা এদিকে না লিখে এদিকে লিখলাম। তাহলে আমি বলতে পারি যে AO/BO = 2/3 এবং OD/OC সমানও 2/3। কি বললাম? AO/BO এটার মান 2/3 এবং OD/OC এটার মানও হচ্ছে 2/3। বোঝা গেছে? খেয়াল রেখো এখানে মান OA আর OCর দেওয়া আছে। এই দেখো এখান থেকে OA বা AO দেখতে পাচ্ছি, এখান থেকে OC দেখতে পাচ্ছি। আমি এইগুলোকে আলাদা রেখে দেবো, বাদবাকিগুলো ওই দিকে নিয়ে আসবো। মানে আমি এইদিকে যদি AO লিখি, AO সমান লিখব BO × 2/3। বোঝা গেছে? এখানে আমার OCটা দরকার, খেয়াল রাখছো এই OC আমার দেওয়া আছে। তাহলে OCটাকে যদি আমি এই দিকে নিয়ে যাই তাহলে OC সমান কত হবে? 3/2 OD। বুঝতে পারছো? এবার আমি করব কি, যেহেতু এখানে OA/OC বা AO আর এই রেশিওটা দেয়া আছে, তাহলে OA/OC যেটা আমি এখানে লিখেছি AO/OC, এই রেশিওটা 4:7 দেওয়া আছে বলে আমি এইটাকে এইটা বাই এইটা লিখলাম। এইটার মান কত ছিল? BO × 2/3 বাই এইটার মান হচ্ছে OD ×
3/2। যদি এইটাকে একটুখানি সিম্পলিফাই করো, AO বাই AC থাকবে, থেকে এইটা আসবে BO, এদিকে আসবে 2 দুগুণে 4, BO গুণিতক 4 বাই OD গুণিতক 9। AO বাই OCর মান কত? 4/7। আমি এই জিনিসটাকে আবার এই দিকে লিখছি, যেহেতু এটা 4/7 আছে, আমি 4 4 কেটে দিলাম। কি চেয়েছে দেখো তো, চেয়েছে OD ইস টু OB, অর্থাৎ ODটা উপরে যাবে আর OBটা নিচে আসবে। তাহলে যদি OD ইস টু OB বলি, এই মানটা যদি বার করতে চাই, সেটা কত হচ্ছে 7/9, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 6 প্রশ্নে বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 বর্গমিটার এবং এর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3, AO এর মান কত? দেখো এখানে আয়তক্ষেত্রের কর্ণ দুটো পরস্পরকে সমান দুভাগে ভাগ করে, এটা একটা ধর্ম আছে, খেয়াল রাখতে হবে। আয়তক্ষেত্রের এই একটা কর্ণ এবং এই একটা কর্ণ, এরা পরস্পরকে সমান দুভাগে ভাগ করবে, মানে এই O বিন্দুতে AD সমান দুভাগে ভাগ হয়েছে, অর্থাৎ AOর মান যা হবে DOর মানও তাই হবে। এবং এই কর্ণটা সমান দুভাগে বিভক্ত হয়ে OC এবং OB হবে। 2 নম্বর, এই টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি 108 হয়, তাহলে এই যে কর্ণটা, এই কর্ণটা আয়তক্ষেত্রকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো অংশে ভাগ করে, অর্থাৎ এই টোটালটার ক্ষেত্রফল যদি 108 হয়, তাহলে এই অর্ধেকটার ক্ষেত্রফল হবে 108/2, অর্থাৎ 54, এবং এই অর্ধেকটার ক্ষেত্রফল হবে 54। এখানে বলেছে লম্ব আর ভূমির রেশিও 4:3, অর্থাৎ এটা যদি 4 হয়, এটা তাহলে 3 হবে। আমরা জানি 3 4 5 ট্রিপলেট তৈরি হয়, তাহলে এটা 3 এটা 4 হলে এই অতিভুজ সেটা হবে 5। অতিভুজ মানে কি? ADর ভ্যালু তাহলে 5 হবে। মনে করো এটা হচ্ছে 3x, এটা 4x, আর অতিভুজ হচ্ছে 5x। আমি কি বললাম, এই যে ত্রিভুজটা আছে ACD, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 54, এবং এই ত্রিভুজটারও ক্ষেত্রফল 54 হবে। আমি আপাতত এই ত্রিভুজটাকে দেখছি, এই ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি এটা, লম্ব এটা। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা। এটা ক্ষেত্রফল কত? 54 আমি দেখলাম। তাহলে এখান থেকে 2 দুগুণে 4 কাটো, 3 দুগুণে 6, 6 9 54। x স্কোয়ারের মান 9 হলে x এর মান কত হবে? 3। x এর মান যাই 3 হচ্ছে, তাহলে এই অতিভুজের মান কত হবে? 5 ইন্টু x, 5 ইন্টু 3, অর্থাৎ 15। তাহলে AD, এই অতিভুজের মান হলো 15। অতিভুজ মানে কি? অতিভুজটা হচ্ছে এই আয়তক্ষেত্রের একটা কর্ণ। ADর মান যদি 15 হয়, বলেছে ভ্যালু অফ AO মানে কোনটা? এইটা। আমি বলেছিলাম কি, কর্ণ দুটো সমান দুভাগে ভাগ হয়। এই টোটাল কর্ণটা যদি 15 হয়, তাহলে AOর মান হবে 15 অর্ধেক, অর্থাৎ AOর মান হবে 15/2 সমান 7.5, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 7 প্রশ্নে বলেছে চিত্রে অ্যাঙ্গেল ABC এর মান কত? ABC মানে এই অ্যাঙ্গেলটার মান চেয়েছে। এইটা দেওয়া আছে 120 ডিগ্রি। আমরা জানি এই টোটাল যে সরলরেখাটা আছে, এই সরলরেখার ওপর যে কোণটা সরল কোণ উৎপন্ন হয়, সেটার মান হয় 180 ডিগ্রি। এটা যদি 120 হয়, তাহলে এই ব্যালেন্স কোণটা অবশ্যই 60 ডিগ্রি হবে, তবেই 120 + 60 180 একটা সরল কোণের মান দাঁড়াবে। এবার দেখো, আমরা বৃত্তের ক্ষেত্রে জানি যে একই বৃত্তচাপের উপর অবস্থিত পরিধিস্থ কোণের মান সমান হয়। অ্যাঙ্গেল ইন সেম সেক্টর। সেম সেক্টর মানে কি? মনে করো AC, এই একটা সেক্টর আছে, A আর C দুটো বিন্দু। এই A আর C দুটো বিন্দুকে যদি পরিধির দিকে বাড়িয়ে দাও, একে মনে করো আমি পরিধির দিকে বাড়িয়ে দিলাম এরকম, সিকেও পরিধির দিকে বাড়িয়ে দিলাম, তারা যে জায়গাটা মিলিত হবে, যে কোণটা উৎপন্ন হবে, এরকমভাবে এই দুটো পয়েন্টকে পরিধির দিকে অন্য কোনো দিকে বাড়িয়ে দাও। মনে করো ওই দিকে বাড়িয়েছো সিকে, একে বাড়িয়েছো এই দিকে, তাহলে দেখতে পাচ্ছি A আর C এই বৃত্তচাপের উপর এই কোণটা উৎপন্ন হচ্ছে, A আর C বৃত্তচাপের উপর এই কোণটাও উৎপন্ন হচ্ছে। একই বৃত্তচাপের উপর অবস্থিত পরিধির এই কোণগুলো সবসময় সমান হয়, অর্থাৎ এই কোণটার মান যা হবে, এই কোণটার মানও তাই হবে। যেহেতু এটা 60 ডিগ্রি, তাহলে এটার মানও 60 ডিগ্রি হবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে?
এই বৃত্তচাপটাকে নিয়ে আমি এই দিকে একবার বাড়িয়ে দিচ্ছি, এই পয়েন্টটাকে বাড়াচ্ছি, এই পয়েন্টটাকে বাড়াচ্ছি, একটা কোণ উৎপন্ন হলো। আবার এই পয়েন্টগুলোকে নিয়ে আমি কী হচ্ছে এই দিকে বাড়িয়ে দিয়েছি, এই দিকে বাড়িয়ে দিয়েছি, তাহলে এই একটা কোণ উৎপন্ন হলো। এই যে কোণগুলো উৎপন্ন হবে এই দুটো পয়েন্ট দিয়ে, সেই কোণগুলোর মান কিন্তু সমান হবে, কিন্তু সেটা একই বৃত্তচাপের উপর অবস্থিত হবে, অর্থাৎ এর উপরে অবস্থিত হচ্ছে। পরের প্রশ্নে বলেছে চিত্রে বিএটি এই কোণটার মান 65 ডিগ্রি হলে বিডিএ এর মান কত হবে। বিএটি এই কোণটার মান 65 ডিগ্রি দিয়েছে, বিডিএ এই কোণটার মান কত হবে চেয়েছে। এটা 65 দেওয়া আছে, বোঝা গেছে। দেখো অল্টারনেট সেগমেন্ট থিওরেম যেটা বলে সেটা হচ্ছে অ্যান অ্যাঙ্গেল between a tangent and a chord through the point of contact is equal to the angle in the alternate segment। মানে মনে করো এই একটা কর্ড আছে, এই স্পর্শক দেখতে পাচ্ছ, এটি স্পর্শক, এ হচ্ছে স্পর্শবিন্দু। এই স্পর্শবিন্দুতে বৃত্তের ভিতরে একটা জ্যা অঙ্কন করা হয়েছে এবি। কেন আমাকে এই কোণটা দেওয়া হয়েছে খেয়াল করো, আমি দেখব যে স্পর্শকের সঙ্গে বৃত্তের কোন জ্যাটা এই অ্যাঙ্গেলটা তৈরি করেছে। আমি দেখতে পাচ্ছি এবি জ্যা, এই এবি জ্যায়ের সঙ্গে এটি স্পর্শকটা 65 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই এবি জ্যাটা বৃত্তটাকে সমান দুভাগে ভাগ করেছে। দেখো একটা হচ্ছে এই অংশটা আর একটা হচ্ছে এই বড় অংশটা। এই এবিটা দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে এই ভাগটা আর একটা হচ্ছে এইখান থেকে নিয়ে টোটাল ভাগটা, বোঝা গেছে। এবার দেখতে হবে যে কোনটা স্পর্শকের সঙ্গে আছে সেটা কোন সেগমেন্টে আছে। আমি দেখতে পাচ্ছি এই এবি আছে, এই বৃত্তচাপের দিকে এই কোণটা আছে। এবার এ আর বি এই পয়েন্ট দুটোকে এই বৃত্তচাপের বাদ দিয়ে আর একটা যে বৃত্তচাপ বা সেগমেন্ট পড়ে আছে সেই দিকে বাড়িয়ে দাও। যেমন এই বৃত্তচাপের মধ্যে এ আর বিটার অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি, আমি এ আর বি পয়েন্ট দুটোকে এই দিকে বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিলে এখানে একটা কোণ উৎপন্ন হলো। এই কোণটার মান যা হবে এই কোণটার মানও তাই হবে। এটাকেই অল্টারনেট সেগমেন্ট থিওরেম বলে, বোঝা গেছে। এই বৃত্ত একটা, এই একটা স্পর্শক, এই আমি একটা এবি একটা জ্যা টানলাম, মনে করো এটা এ, এটা বি ছিল, এটা টি ছিল। এটা বৃত্তটাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা এই ভাগটা আর একটা হচ্ছে এই ভাগ, দুটো ভাগে ভাগ করেছে। অ্যাঙ্গেলটা এইখানে দেওয়া আছে, অর্থাৎ এই বৃত্তচাপের দিকে অ্যাঙ্গেল আছে। তখন আমি এ আর বিকে যেখানে খুশি বাড়িয়ে দিই, কিন্তু ওই বৃত্তচাপের মধ্যে বাড়াতে হবে, এই বৃত্তচাপের মধ্যে না। বাড়িয়ে দিলে এই যে কোণটা উৎপন্ন হবে এর মান আর এই মানটা কিন্তু ইকুয়াল হবে, বোঝা গেছে। তাহলে এটা যদি 65 হয় তাহলে এটাও 65 ডিগ্রি, কিন্তু এইটা চাইনি, চেয়েছে এইটা। এবার দেখো বৃত্তস্থ চতুর্ভুজ বা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল কাকে বলে সেটা জানতে হবে। এই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ অঙ্কন করো, যে চতুর্ভুজের 4টে শীর্ষবিন্দুই বৃত্তের উপরে অবস্থিত হবে, তাহলে সেই চতুর্ভুজটাকে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল বা বৃত্তস্থ চতুর্ভুজ বলে। যেমন আমি একটা চতুর্ভুজ আঁকলাম, চতুর্ভুজের 4টে শীর্ষবিন্দুই দেখো পরিধির উপরে আছে। এই 4টে শীর্ষবিন্দুই যদি পরিধির উপরে থাকে তাহলে এই বিপরীত দিকের কোণের যোগফল 180 ডিগ্রি হয়, অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা সমান 180 ডিগ্রি, অথবা বলতে পারো এই কোণটা প্লাস এই কোণটা সমান 180 ডিগ্রি হবে। এক্ষেত্রে এ বি সি ডি এই 4টে পয়েন্ট দেখো নিয়ে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে এবং চতুর্ভুজের 4টে পয়েন্টই বৃত্তের উপরে অবস্থিত। তাহলে আমি বলবো যে যেহেতু এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে এই কোণটা এবং এর উল্টো দিকের কোণটার যোগফল 180 ডিগ্রি হবে। এই কোণটা 65, উল্টো দিকের কোণ ডি কোণ, এই দুটোর যোগফল 180। তাহলে ডি কোণটার মান কত হবে? 180 থেকে যদি 65 ডিগ্রি বাদ দাও অর্থাৎ 115 ডিগ্রি হবে, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্নে বলেছে একটি বৃত্তের ভিতরে একটি সমবাহু ত্রিভুজ পরিধি স্পর্শ করে অঙ্কন করা হলো, ত্রিভুজটির বাহু ও বৃত্তের ব্যাসের অনুপাত নির্ণয় করো। এই একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করা হয়েছে একটা বৃত্তের ভিতরে। মনে করো এটা এবিসি একটা সমবাহু ত্রিভুজ বৃত্তের ভিতরে অঙ্কন করা হয়েছে। এটা সমবাহু ত্রিভুজের উচ্চতা। খেয়াল রেখো সমবাহু ত্রিভুজের উচ্চতা যেটা হয় সেটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের মধ্যমা, এবং এর ভরকেন্দ্র এই জায়গাটা, বুঝে গেছে। ভরকেন্দ্র কোথায়? মধ্যমাগুলো
মনে করো ত্রিভুজে এই একটা মধ্যমা, এখান থেকে আর একটা মধ্যমা যদি টানতে পারো, এখান থেকে একটা মধ্যমা যেখানে টানবে, এই মধ্যমাগুলো যেখানটা করে বিভক্ত হবে সেই পয়েন্টটাকে বলা হবে ভরকেন্দ্র বা সেন্ট্রয়েড। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বৃত্তস্থ যদি হয় সে, বা সমবাহু ত্রিভুজের আমি বলতে পারি যে সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র, পরিকেন্দ্র যেটাকে আমরা সার্কাম সেন্টার বলি, এবং অন্তঃকেন্দ্র একই বিন্দু হয়। অর্থাৎ যেটা ভরকেন্দ্র সেটাই হচ্ছে পরিকেন্দ্র বা সার্কাম সেন্টার, এবং সেটাই হচ্ছে অন্তঃকেন্দ্র বা ইন সেন্টার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটা মধ্যমা হয় সেটাই কিন্তু তার উচ্চতা হয়। আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে ভরকেন্দ্র প্রতিটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। ভরকেন্দ্রে প্রতিটি মধ্যমা 2:1 অনুপাতে বিভক্ত হয়। সেই 2টা হচ্ছে শীর্ষবিন্দু থেকে এই পর্যন্ত যদি 2 হয় তাহলে এখান থেকে বাকি অংশটা হবে 1। শীর্ষবিন্দু থেকে সবসময় বড় ফিগারটা হয় 2 আর এটা হবে 1। আমি এইটাকে যদি এডি মনে করি, এটা সমবাহু ত্রিভুজের উচ্চতা, এই উচ্চতা বা এডিকে আমি আপাতত এইচ মনে করলাম। বোঝা গেছে? যদি এইচ হয়, দেখো এইটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ভরকেন্দ্র পর্যন্ত এটাকে যদি আমি ও নাম দিই তাহলে এওকে বলা হবে পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ যেটা বড় হাতের আর। পরিব্যাসার্ধ মানে হচ্ছে এখানে যদি কম্পাসটা রেখে পেন্সিলটাকে এইখানে রেখে ঘোরাও তাহলে বৃত্তটা অঙ্কিত হবে, তাকে পরিব্যাসার্ধ বলা হবে। আর অন্তর্ব্যাসার্ধ কোনটা? অন্তর্ব্যাসার্ধ হচ্ছে ডিও। ডিও সেটাকে আমি ছোট হাতের আর যদি মনে করি, ডিও মানে হচ্ছে এইখানে কাঁটা কম্পাসটা রেখে পেন্সিলটা এইখানে রেখে যদি এইখানে একটা বৃত্ত অঙ্কন করো এটাকে অন্তর্বৃত্ত বলা হবে। সেই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ডিও। তাহলে এই টোটালটা যদি এডি যার মান এইচ হয় তাহলে আমি বলতে পারি যে এইচকে 2:1 অনুপাতে ছেদ করেছে। তাহলে আর এর ভ্যালু কত হবে? আর এর ভ্যালু হবে, টোটালটা হচ্ছে এইচ, এটাকে 3 অংশে বিভক্ত করা হয়েছে, 3-এর মধ্যে 2 অংশ হচ্ছে এইটা, অর্থাৎ আর এর ভ্যালু হচ্ছে এইচ ইন্টু 2/3। আর ছোট হাতের আর যেটা অন্তর্ব্যাসার্ধ সেটা কি হবে? টোটালটা এইচ আছে, টোটালটাকে 3 অংশে বিভক্ত করা হয়েছে, 3 অংশের মধ্যে 1 অংশ হচ্ছে এই ছোট হাতের আরটা, তাহলে এইটা ইন্টু এইটা। বোঝা গেছে? দেখবে একটা প্রশ্ন বারবার আসে যে বৃত্তস্থ সমবাহু ত্রিভুজ যদি বৃত্তস্থ হয় তাহলে এর পরিকেন্দ্র এবং অন্তর্কেন্দ্রের যে ব্যাসার্ধগুলো উৎপন্ন হবে, অর্থাৎ পরিব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধের যে রেশিও সেটা সবসময় 2:1 হয়। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এইটা যদি পরিব্যাসার্ধ হয় 2 তাহলে এটা হবে 1, অর্থাৎ রেশিওটা 2:1 হয়। এটা প্রায় সময় প্রশ্নে থাকে। আমাদের এইটা প্রশ্ন না, আমাদের প্রশ্ন দিয়েছে ত্রিভুজটার বাহু ও বৃত্তের ব্যাসের মান নির্ণয় করো। ত্রিভুজের যেহেতু সমবাহু ত্রিভুজ, প্রতিটা বাহুর মান মনে করো এ, প্রতিটা বাহুর মান এ। এবার আমাদেরকে বলেছে ত্রিভুজটার বাহু আর বৃত্তের ব্যাস। বৃত্ত মানে কোনটা? এইটা। এর ব্যাস মানে কি? ব্যাস মানে হচ্ছে এইখান থেকে নিয়ে সেন্টারের মধ্যে দিয়ে যদি একটা লাইন টানো পুরোটা ব্যাস। আমি জানি এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে এও, এই বৃত্তটার ব্যাসার্ধ এও, যেটাকে আমরা বড় হাতের আর বলেছি। বোঝা গেছে? এটা পরিবৃত্ত, এর ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। ব্যাস চেয়েছে, ব্যাস মানে কি? 2r। 2r এর ভ্যালু কত হবে? এদিকে 2 দিয়ে গুণ করলাম মানে এই দিকেও 2 দিয়ে গুণ করব, এদিকেও যদি 2 দিয়ে গুণ করি এটা হবে 4/3h। বোঝা গেছে? তাহলে এর ব্যাসের মান দাঁড়ালো 4/3h। কিন্তু তোমাকে ব্যাসের সঙ্গে ত্রিভুজটার বাহুর মান চেয়েছে। দেখো এইচ যেটা আছে আমি এইটাকেই লিখতে পারি, ত্রিভুজের উচ্চতা মানে হচ্ছে, সমবাহু ত্রিভুজের উচ্চতার যে ফর্মুলা আছে সেটা হচ্ছে √3/2 ইন্টু বাহু। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার মান। বাহুকে আমি এ ধরেছি, তাহলে আমি বলতে পারি এইচ এর মান হচ্ছে √3/2 ইন্টু এ। তাহলে এখানে 4/3 ইন্টু এইচ আছে, এইচ এর ভ্যালু দেখছি √3/2 ইন্টু এ, আমি এই মানটা এখানে বসিয়ে দিচ্ছি। এখানে 2 দুগুণে 4 কাটো, √3, 3 কাটলে এখানে √3 আসবে, কেন 3 মানে হচ্ছে √3 গুণিতক √3। তাহলে এখান থেকে পেলাম a/√3। তাহলে 2r মানে কি? 2r মানে হলো ব্যাস। খেয়াল রেখো 2r মানে ব্যাস।
তাহলে আমি যদি এইখানে ব্যাস লিখি এটাকে, এই ব্যাসের নিচে যদি এটাকে নিয়ে আসি তাহলে ব্যাস বাই এ মানে কি সমবাহুত্রিভুজের বাহু, সেটার মান কত হবে? এইখানে পড়ে আছে 2, এখানে পড়ে আছে √3। এটা ব্যাস বাই বাহু, কিন্তু চেয়েছে বাহু ইস টু ব্যাস। বাহু ইস টু ব্যাস মানে কি বাহুটা উপরে যাবে, ব্যাসটা নিচে আসবে, তাহলে রেশিওটা হবে √3/2 বা √3:2, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 10-এর প্রশ্নে বলেছে সি কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তে কেন্দ্রের একই পাশে দুটি জ্যা PQ সমান 8 সেমি এবং RS সমান 16 সেমি অঙ্কন করা হলো। যদি জ্যা দুটির মধ্যে দূরত্ব 4 সেমি হয় তবে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। এই একটা বৃত্ত দিয়েছে, এটা কেন্দ্র দিয়েছে সি, এর একই দিকে একটা PQ এবং RS দুটো রেখা আছে। RSটা বড় দিয়েছে তাই আমি RS লিখলাম, এটা 16, আর PQ দিয়েছে 8। এখান থেকে লম্ব টানা হলো। এদের মধ্যে দূরত্ব বলতে লম্ব দূরত্ব বলে বলেই লম্ব টানা হলো। বলেছে জ্যা দুটোর মধ্যে দূরত্ব 4, এই একটা জ্যা আর এই জ্যা, এদের মধ্যে দূরত্ব 4 দেওয়া আছে। বলেছে বৃত্তের ব্যাসার্ধ কত। আমরা প্রথম অঙ্কটা খুব সম্ভবত দেখছিলাম যে বৃত্তের কেন্দ্র থেকে যদি জ্যাগুলোর উপর লম্ব টানা হয় তাহলে জ্যাগুলো সমান দুটো ভাগে বিভক্ত হয়। PQ এর ভ্যালু টোটালটা দেওয়া আছে 8, যাই এর ওপর লম্ব টানলাম তাহলে এইটা হয়ে যাবে অর্ধেক। এইটা টোটালটা যদি 8 হয় তার অর্ধেক 4, অর্থাৎ এইটা 4, এটা 4। এই টোটালটা দেওয়া ছিল 16 RS এর ভ্যালু, যেহেতু লম্ব টানা হয়েছে তাহলে এই জায়গাটা সমান দুভাগে RS বিভক্ত হবে, তাই 16-র অর্ধেক 8, এটা হবে 8, এটাও 8, কিন্তু আমি এইটুকুনি নিচ্ছি। বলেছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। এইটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বৃত্তের ব্যাসার্ধ, সেটা হচ্ছে CR, অথবা সি থেকে যদি পি পর্যন্ত টানি সেটাও কিন্তু একটা ব্যাসার্ধ হবে। অর্থাৎ ব্যাসার্ধ তুমি CR বলতে পারো বা CP বলতে পারো। আমি এখান থেকে এইটুকুনি মান মনে করছি x। বোঝা গেছে? এবারে দেখো এই ত্রিভুজটা, এটা পয়েন্ট একটা দাও O, CRO, এই ট্রায়াঙ্গেলটা দেখো। এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আরওর মান আমি জানি 8 এবং সিওর ভ্যালু হচ্ছে x। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হয়। এই ব্যাসার্ধটা যেটা মান নির্ণয় করতে যে সেটা r মনে করলাম। দেখো এটাও কিন্তু ব্যাসার্ধ r, আর এখান থেকে সিপি যেটা আছে সেটাও ব্যাসার্ধ, সেটার মানও r। আমি আপাতত CRO এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অতিভুজ স্কোয়ার অর্থাৎ r স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব আছে x স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে আরও, তার মান 8 স্কোয়ার। আবার যদি এই ট্রায়াঙ্গেলটা বুঝি CMP, ট্রায়াঙ্গেল CMP, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও দেখো এইটা হচ্ছে অতিভুজ যার মান r স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব হচ্ছে এইখান থেকে এটা x আর এটা 4, তাহলে x + 4 এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমির মান হচ্ছে 4, এইটা r স্কোয়ার এখানে, এইটা r স্কোয়ার এখানে এটা। তাহলে আমি বলতে পারি যে এই মানটা সমান নিশ্চয়ই এই মানটা হবে, কেন দুটোই সমান হচ্ছে r স্কোয়ার। তাহলে আমি এখানে লিখতে পারি x স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান x প্লাস 4-এর হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এটা যদি একটু সিম্পলিফাই করে নাও, এটা আসবে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা ফেললে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 4 স্কোয়ার আছে। এখান থেকে x স্কোয়ার কেটে দাও, 8x 4 4 16, 4 4 16, 16 দুগুণে 32, 8x এই 32টা 28 64 দিকে নিয়ে এসো, 28 64, আর এখান থেকে 16 + 16 32 এই দিকে আসছে। তাহলে 8x এর ভ্যালু কত এলো? 64 থেকে 32 বাদ দিলে 32, তাহলে x এর মান এলো 4। বোঝা গেছে? x এর মান 4, এটা চাইনি, চেয়েছে বৃত্তের ব্যাসার্ধ। যে কোনো এক জায়গায় x এর মান বসাও, এটা ছোট ফিগার, এইখানে আমি x এর মান 4 বসিয়ে দিচ্ছি। তাহলে r স্কোয়ার সমান x স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। r স্কোয়ার সমান কত? 4 4 16, 28 64 অর্থাৎ 80। তাহলে r এর ভ্যালু হবে √80। √80 মানে 4√5। 4 4 16, 5 16 80। তাহলে r এর ভ্যালু 4√5, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন 11 প্রশ্নে বলেছে কোনো চতুর্ভুজ ABCDতে বাহু ও কর্ণগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এখানে দিয়েছে ABCD চতুর্ভুজ,
আমি যদি এইখানে একটা চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজ, আমাকে তো বলে দেয়নি চতুর্ভুজটা কীরকম, আমি একটা আয়তক্ষেত্র এঁকে নিচ্ছি। ওরা বলেনি চতুর্ভুজটা কীরকম, আয়তক্ষেত্র একটা চতুর্ভুজ, তাই আমি ABCD এঁকে নিলাম, ABCD। খেয়াল করো যে সম্পর্কগুলো দিয়েছে সেখানে ABBCCDDA সব জায়গায় কিন্তু আছে বাঁদিকে। ABBCCDDA বলতে বাহুগুলো বোঝাচ্ছে এবং AC আর BD বলতে কর্ণ দুটোকে বোঝাচ্ছে, অর্থাৎ বাহু ও কর্ণগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। এই অঙ্কটা করার সময় কিভাবে এটা আসছে আমি পরে বলছি। তুমি যে কোনো একটা মান ধরে নাও, মনে করো আমি যদি ABর ভ্যালু 3, BCর ভ্যালু 4 বুঝি, তাহলে কর্ণের মান হবে 5, কারণ 3, 4, 5 ট্রিপলেট হয়। একইভাবে এইটা যদি 4, এটা যদি 3 হয়, তাহলে এই কর্ণটার মান হবে 5। আমি যদি সব বাহুগুলোকে যোগ করি আয়তক্ষেত্রের, 3 + 4 + 3 + 4, তাহলে 4 4 8 আর 3 3 6, বাহুগুলোর যোগফল হচ্ছে 14। এগুলো হচ্ছে বাহুগুলোর যোগফল। আর কর্ণের যে মানগুলো আছে, এইটাও 5, এটাও 5, সেটা হচ্ছে 10। এগুলো হচ্ছে কর্ণগুলোর যোগফল। আমি কি দেখছি বাহুগুলোর যোগফল কর্ণগুলোর যোগফলের থেকে বড় হবে। দেখো বাহুগুলোর যোগফল কর্ণগুলোর যোগফলের থেকে বড় হচ্ছে, তাই অপশান নাম্বার 1 হবে এর উত্তর। কিন্তু এবারে যদি থিওরি চাও, তাহলে থিওরি কি করে এইটা এসছে সেটা একটু দেখে নাও। দেখো পরীক্ষার সময় করলে এই প্রসেসে করবে। এবার যারা জানতে চাইছো তারা একটু জেনে নাও। মনে করো যে কোনো একটা চতুর্ভুজ, সেটা এরকম নাও হতে পারে, যা মনে আসে সেরকম আঁকো, আমি সুবিধের জন্য এরকমই এঁকে নিচ্ছি। ABCD যেরকম করেছিলাম সেরকমই লিখলাম। দুটো কর্ণ AC আর BD, আমি BD কর্ণটা পরে আঁকছি। আচ্ছা, এঁকে দাও। দেখো আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হবে। ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হবে। এই ত্রিভুজটা খেয়াল করো, ABC আমি এখানে লিখছি, ABC এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করো। এই ট্রায়াঙ্গেলের আমি বলতে পারি এই বাহুটা আর এই বাহুটার যোগফল এই তৃতীয় বাহু অর্থাৎ ACর থেকে বড় হবে। অর্থাৎ আমি বলতে পারি AB আর BC দুটো বাহুর যোগফল বড় হবে তৃতীয় বাহু অর্থাৎ ACর তুলনায়। আমি যদি BDC এই ট্রায়াঙ্গেলটা দেখি, BDC এই ট্রায়াঙ্গেলের BC আর CD এই বাহু দুটোর যোগফল কি হবে, তৃতীয় বাহু অর্থাৎ BDর তুলনায় বড় হবে। বোঝা গেছে? এবার আমি যদি CDA এই ট্রায়াঙ্গেলটা দেখি, CDA একই রকম এই বাহুটা প্লাস এই বাহুটা অর্থাৎ CD প্লাস AD এই বাহুটা দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অর্থাৎ ACর তুলনায় বড় হবে। একই রকমভাবে যদি তুমি ABD এই ট্রায়াঙ্গেলটা পাও, এই ট্রায়াঙ্গেলেও দেখো AD প্লাস AB অর্থাৎ ওই দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অর্থাৎ BDর তুলনায় বড় হবে। যদি এই দিককার সবগুলোকে যোগ করো তাহলে সেটা বড় হবে এই দিককার সবগুলোকে যোগ করলে। এই সবগুলোকে যদি তোমরা যোগ করো দেখবে দুটো AB, দুটো BC, দুটো CD, দুটো AD আছে। দেখো সব দুটো দুটো করে আছে। তাহলে আমি লিখতে পারি দুইটা কমন নিয়ে AB প্লাস BC প্লাস CD প্লাস AD, যেহেতু বড় চিহ্ন এদিকে ছিল দিলাম। এদিকেও দেখো দুটো AC আছে, দুটো BD আছে, দুই কমন নিলে AC প্লাস BD। এখান থেকে যদি দুইটা কেটে দাও তাহলে দেখো এইটাই আসছে। এটা জানার জন্য জানলে করার সময় এইটাই করবে, এটা না। পরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন দেখো। ইন দ্য ফিগার O ইজ দ্য সেন্টার অফ সার্কেল অ্যান্ড অ্যাঙ্গেল BAC n ডিগ্রি, OCB m ডিগ্রি, দেন রিলেশনস। চিত্রে ও কেন্দ্রস্থ বৃত্তে BAC n ডিগ্রি, OCB m ডিগ্রি হলে নিম্নের কোনটি সঠিক? এটা প্রশ্ন। দেখো এখানে m আর n এর যোগফল চেয়েছে। দুটো জিনিস জানতে হবে, যে একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। এই মনে করো BC, এই পয়েন্ট দিয়ে কেন্দ্রের দিকে যখন বাড়ানো হয়েছে একটা কোণ হয়েছে, এই পয়েন্ট দিয়ে সেন্টারে যখন যোগ করা হয়েছে এই একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কেন্দ্রের কোণটা পরিধির কোণের ডবল হয় সবসময়, অর্থাৎ এটা যদি n হয় তাহলে এটা 2n হবে। বুঝতে পারছো? এবারে দেখো তোমাদের আর একটা জিনিস জানতে হবে, কি এইটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এইটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও হবে ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধের মান সবসময় সমান হয়, অর্থাৎ এই বাহুটার মান সমান। তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার মান যা হবে এই কোণটার মানও তাই হবে। বোঝা গেছে?
তাহলে আমি দেখছি যদি এটা n হয় কেন্দ্রের কোণটা তার ডাবল হবে, অর্থাৎ এইটা হবে 2n ডিগ্রি। এটা যদি m হয় তাহলে এই কোণটা হবে m ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার মধ্যে ওবিসি এই ট্রায়াঙ্গেলটার মধ্যে আমি দেখছি কোণ পাচ্ছি এইটা 2n ডিগ্রি, এখানে m ডিগ্রি আর এখানেও m ডিগ্রি। একটা ত্রিভুজের তিনটে কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে 2n প্লাস 2m ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে যদি 2 কমন নাও n প্লাস m সমান 180, তাহলে n প্লাস m এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, যেটা অপশান নাম্বার 90 ডিগ্রি একেতে আছে। এর বিকল্প আছে, তুমি কিছু না করো এটা বলতে পারতে। কীরকম? আমি দেখলাম এটা যদি যা হবে তার দ্বিগুণ হবে এইটা, আমি এটাকে 0 ডিগ্রি ভাবলাম, যা খুশি ধরতে পারো, আমি দেখাবো। এটা যদি 0 হয় তাহলে তার দ্বিগুণ অর্থাৎ এটাও হবে 0, বোঝা গেছে? এই কোণটা 0 হবে। একটা ত্রিভুজের তিনটে কোণের মান 180 ডিগ্রি, এটা যদি 0 হয় তাহলে এই কোণটার যোগফল হবে 180, বোঝা গেছে? এই কোণটা আর এই কোণটার যোগফল 180 হবে। দুটো কোণ যেহেতু সমান তাহলে এটাও 90 হতে হবে, এটাও 90। তাহলে m এর মান 90 আর n এর মান 0 ধরেছো, তাহলে m প্লাস n কিন্তু দেখো 90 ডিগ্রি হবে। 0 না ধরে তুমি 10 ধরো, 20 ধরো, 30 ধরো, যা খুশি ধরো। মনে করো আমি এটাকে 10 ধরলাম। এটা যদি 10 হয় তাহলে তার দ্বিগুণ কোণ এটা হবে 20 ডিগ্রি। একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180, এটা যদি 20 হয় তাহলে বাদবাকিগুলো হবে 160। বাদবাকিগুলো সমান, তাহলে এটার মানে হবে 80, এটার মানে হবে 80। তাহলে m এর ভ্যালু হলো 80 আর n এর ভ্যালু 10 ধরেছো, তাহলে m প্লাস n সমান 90 ডিগ্রি। যেটা ইচ্ছা হবে সেইভাবে করো। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।